হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে টেস্টটি শেয়ার করব বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 21 দাগের কোশ্চেনটি, বিদ্যাসাগর বিদ্যাপীঠ, মেদিনীপুর। তো পেজ নাম্বার হলো 31। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। আর তোমাদের যেটা সাবজেক্ট দরকার তো সেই সাবজেক্টটাও তোমরা ওই প্লেলিস্টে পেতে পারো। তো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? উক্তিটির বক্তা হলো অনাদি। চুম্বী শির মৃদু স্বরে উত্তর করিলা, কে শির চুম্বন করলেন? অম্বু রাশি সুতা, না স্বর্ণ লঙ্কাপতি, না প্রমীলা সুন্দরী, না মাতা মন্দোদরী? তো সঠিক উত্তরটি হবে খ, স্বর্ণ লঙ্কাপতি। তাহার ট্যাগ হইতে কত টাকা বের হলো? 1 টাকা 3 গন্ডা, 1 টাকা ও 6 গন্ডা, 1 টাকা ও গন্ডা 6 পয়সা, না 12 আনা, না 1 আনা? তো সঠিক উত্তরটি হবে খ, 1 টাকা ও গন্ডা 6 পয়সা। তো এরপরে দেখো, করুণ বেশে আসবে সত্য, না উষা, না সূর্য, না চাঁদ? তো সঠিক উত্তরটি হবে খ, উষা। র এর দের প্রভৃতি বিভক্তিগুলি পূর্বপদের সঙ্গে যুক্ত হয় কোন তৎপুরুষ সমাসে? সেটা হবে সম্বন্ধ তৎপুরুষ সমাসে। এরপরে আমরা আলোচনা করব 2 দাগের যে কোশ্চেনগুলি আছে। যে ভয়ানক দুর্লভ জিনিসটির ব্যাখ্যা দাও। তো সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের আলোচ্য অংশে দুর্লভ জিনিসটি হলো জগদীশবাবুর বাড়িতে উপস্থিত সন্ন্যাসীর পায়ের ধুলো। নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা। বক্তা এসব কথা বলেছেন কেন? মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পাঠ্যাংশের বা অভিষেক পদ্যাংশের আমরা দেখি প্রাণঘাতী যুদ্ধের বারবার মেঘনাথকে পাঠাতে লঙ্কেশ্বরের রাবণের প্রাণ চায় না। এরপর দেখো 2-3, কাল ভয়ঙ্করের বেশে কে আসছে? ভয়ঙ্কর মহাকালের মতো চাণ্ডরূপ ধারণ করে, ধূম্র রূপে, বজ্র শিকার মশাল জেলে। 2টি সমর্থক পদ দিয়ে তৈরি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। তো 2টি সমর্থক পদ দিয়ে তৈরি দ্বন্দ্ব সমাসের উদাহরণ হলো যেমন পাহাড়, পর্বত, কাজ, কর্ম ইত্যাদি। 2-5, দিগম্বরের জটায় হাসে। দিগম্বরের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। তো ব্যাসবাক্য দিক অম্বর যার, সমাস হবে বহুব্রী সমাস। এরপরে 3-1, পথের দাবি নামক রচনায় অপূর্বর যে দেশপ্রেম প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনা অংশে অপূর্বর অনুভবেই হয়ে উঠেছে কাহিনীর মূল বিষয়। তো অপূর্ব বাংলাদেশের ছেলে এবং সে স্বদেশী ভাবধারার বিশ্বাসী। নিমাইবাবুর মুখে সব্যসাচীর বর্ণনা শুনে অপূর্বর মনেও এই মহান দেশপ্রেমিক সম্পর্কে শ্রদ্ধা ও ভক্তি জেগে ওঠে। তবে রাগ হয় নিমাইবাবুর ওপর, কারণ বাঙালি হয়ে তিনি নিজের দেশের এত বড় একজন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করতে তৎপর। সব্যসাচী সন্দেহে আটক গিরিশ মহাপাত্রই যে আসলে সব্যসাচী তা অনুমান করতে অপূর্বর দেরি হয়নি। তাই সে নিমাইবাবুকে বলেছে এ লোকটিকে কোনো অর্থে জিজ্ঞাসা না করাই ছেড়ে দেন। যাকে খুঁজছেন সে এ নয়, তার আমি জামিন হতে পারি। পুলিশের কাছে এরকম উক্তি অপূর্বর চরিত্রের দৃঢ়তা এবং দেশপ্রেমকেই তুলে ধরে। এরপর আলোচনা করব আমরা 3
3-2 বহুরূপী গল্প অবলম্বনে হরিদাস চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সাহিত্যিক সুবোধ ঘোষের নামাঙ্কিত ছোট গল্পের প্রধান তথা কেন্দ্রীয় বহুরূপী হরিদাকে তাকে ও তার শিল্পী সত্তা সৃষ্টির বৈশিষ্ট্যগুলিকে অবলম্বন করে সমগ্র কাহিনী আবর্তিত হয়েছে। চরিত্রটি একটি একমুখী কাহিনী, বিশ্বের উত্থান পতন যা ঘটলেও চরিত্রের মধ্যে বৈচিত্র্য অবশ্যই আছে। তো খুবই দরিদ্র ছিলেন হরিদা। শহরের সবথেকে সরু একটা ছোট্ট ঘরে তিনি থাকতেন। দারিদ্র্য দূর করার জন্য মাঝে মাঝে তাকে বহুরূপী সাজতে হতো। বহুরূপী জীবনের মূল চাহিদা হলো মনোরঞ্জনের চাহিদা। মানুষ তো নয়, এই বহুরূপী জীবনের বেশি কি আশা করতে পারে। এরপরে দেখো 4-1 অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমাদের পাঠ্য কাব্য অংশ অভিষেক এর কেন্দ্রীয় চরিত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ। তিনি কবিতায় কুমার সম্বোধনে সম্বোধিত হয়েছেন। পাঠ্য অংশে স্বল্প পরিসরে তার চরিত্রের বেশ কিছু দিক ফুটে ওঠে। বীরত্ব: বীর ইন্দ্রজিৎ নিজের বাহুবলের উপর যথেষ্ট আস্থাশীল। বীরবাহুর মৃত্যু ও পিতার যুদ্ধযাত্রার কথা শুনে তার বীরসত্তা জেগে ওঠে। বীররচিত সাজসজ্জা করে তিনি লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেন। আত্মপরিচয়: ইন্দ্রজিৎ আগে 2 বার রামচন্দ্রকে পরাজিত করেছেন, এমনকি তাকে নিহতও করেছেন। তবুও কোনো এক মায়া বলে আবার জীবন ফিরে পেয়েছেন রাম, কিন্তু তা সত্ত্বেও তিনি যখন রামচন্দ্রকে বন্দি করে রাবণের পদতলে নিয়ে আসার কথা বলেন, তখন তার মধ্যে আত্মপ্রত্যয় ও দৃঢ়তা লক্ষ্য করা যায়। কর্তব্যবোধ: প্রমোদ কাননে বিলাসে মত্ত থাকাকালীন প্রভাসারূপী লক্ষ্মীর কাছে লঙ্কার দুর্দিন এবং পিতার যুদ্ধযাত্রার কথা শোনা মাত্রই ইন্দ্রজিৎ লঙ্কায় উপস্থিত হন। যোগ্য সন্তান থাকা সত্ত্বেও পিতার যুদ্ধযাত্রাকে তিনি নিজের কলঙ্ক বলেই মনে করেন। দেশপ্রেম ও আত্মসমালোচনা, যেমন পয়েন্টটি তো স্বর্ণলঙ্কা শত্রুর সেনা দ্বারা আক্রান্ত, অথচ তিনি প্রমোদ কাননে বিলাসে মত্ত ওই কথা জেনে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দেন। এর থেকে তার দেশপ্রেমের যেমন পরিচয় পাওয়া যায়, তেমনই বোঝা যায় প্রয়োজনে নিজের সমালোচনা করতেও তিনি পিছপা নন। পত্নী প্রেম: স্ত্রী প্রমীলার কথা থেকে বিদায় নেওয়ার সময় তাকে আশ্বস্ত করে ইন্দ্রজিৎ বলেন, ভালোবাসার যে দৃঢ় বন্ধনে তারা আবদ্ধ তা ছিন্ন হওয়ার নয়। এ তার পত্নী প্রেমেরই পরিচয়। 4-2 বিদায় এবে দেহ বিধুমুখী। বক্তাকে বক্তার বিদায় দৃশ্যটি বর্ণনা করো। বিধুমুখীর পরিচয়: মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশে উল্লেখিত বিধুমুখী বলতে ইন্দ্রজিতের পত্নী প্রমীলার কথা বলা হয়েছে। তো সহোদর বীরবাহুর হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য ইন্দ্রজিৎ রথারোহণ করেছিলেন। সেই মুহূর্তে প্রমীলা তার কাছে আসেন এবং ইন্দ্রজিতের হাত ধরে তাকে ফেলে রেখে না যাওয়ার জন্য অনুরোধ করেন। ইন্দ্রজিৎকে ছাড়া তার পক্ষে প্রাণ ধরা যে সম্ভব নয়, সে কথাও তিনি বলেন। দৃষ্টান্ত দিয়ে প্রমীলা বলেন যে গভীর অরণ্য লতা যদি হাতির পাকে বেষ্টন করে, তাহলে হাতি তার প্রতি মনোযোগ না দিলেও তাকে ফেলে দেয় না। ইন্দ্রজিৎ তো তাহলে তাকে কিভাবে ত্যাগ করে চলে যেতে পারেন? এই প্রশ্ন তুলে প্রমীলা বিস্ময়ের প্রকাশ করেন। প্রমীলার কথা শুনে ইন্দ্রজিৎ হেসে উত্তর দেন যে প্রমীলার তাকে ভালোবাসার যে দৃঢ় বন্ধনে বেঁধেছেন তা ছিন্ন করা কারোর পক্ষেই সম্ভব নয়। এরপরে ইন্দ্রজিৎ প্রমীলাকে প্রতিশ্রুতি দেন যে রামচন্দ্রকে বধ করে তিনি অত্যন্ত দ্রুত ফিরে আসবেন। এই কথা বলে ইন্দ্রজিৎ প্রমীলার কাছে বিদায় প্রার্থনা করেন। 5-2 সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে ঘসিটি বেগম চরিত্রটি বিশ্লেষণ করো।
কথামুখ। তো সিরাজউদ্দৌলা নাটকে ঘসিটি বেগম চরিত্রটি অনেকটাই ইতিহাসের যথাযথ রূপায়ণ। ষড়যন্ত্রকারী ঘসিটি বেগম সিরাজের মাসি। তিনি চেয়েছিলেন পিতা আলীবর্দীর মৃত্যুর পর তার স্বামী বাংলার মসনদে বসবেন, কিন্তু তার স্বামীর আকস্মিক মৃত্যু হলে সিরাজের সিংহাসন লাভ নিশ্চিত হয়ে ওঠে। নিজের মনোবাসনা পূর্ণ না হওয়ায় ঘসিটি সিরাজের প্রতি ঈর্ষা থেকে ইংরেজদের সঙ্গে মিলিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হন। প্রতিহিংসা পরায়ণা। তো ঘসিটি বেগমের প্রথম সংলাপ ওখানেই কি দেখা, মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো। সন্তান সম সিরাজের প্রতি ঘসিটির এই উক্তি কখনোই যথাযথ বলে মনে হয় না। ঘসিটির উক্তিটিতেই প্রতিহিংসা পরায়ণতা স্পষ্ট। আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। নিরীহ বেগম লুৎফাকে ও দুর্নীতি ঘসিটি অকারণে শ্লেষপূর্ণ বাক্যে শুনিয়েছেন। ইতিকথা, তার সম্পর্কে লুৎফা মূল্যায়ন, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প বুঝিয়ে দেয় নেতিবাচক চরিত্র হিসাবে ঘসিটি সার্থক। এরপরে আলোচনা করব 6-1। তোর আসল লজ্জা বলে, আসল গর্ব জলে। ও তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। কে কখন একথা বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তির কাছে জল একই সঙ্গে লজ্জা ও গর্ব কিভাবে তা বুঝিয়ে দাও। উৎস প্রসঙ্গ: মতি নদী রচিত কোনি উপন্যাস থেকে আলোচ্য উক্তিটি গৃহীত হয়েছে। সাঁতারের প্রশিক্ষণের পাশাপাশি কোনি 40 টাকার বিনিময়ে লীলাবতীর দর্জির দোকানে ঝাড় দেয় ও 5 মাস খাটে। একদিন অমিয়া ওই দোকানে ব্লাউজ করাতে এসেছিলেন। কোনিকে সেখানে দেখে অমিয়া বলেছিল, তুই এখানে ঝিয়ের কাজ করিস? এই কথায় কোনি অত্যন্ত লজ্জিত অপমানিত বোধ করে। ক্ষিতীশকে এ কথা জানালে ক্ষিতীশও তাকে সান্ত্বনা দিতে আলোচ্য উক্তিটি করেন। তাৎপর্য বিশ্লেষণ বা সম্মান প্রদর্শন: কোনি সম্ভাবনাময় সাঁতারু, তার সম্পর্কে জলের সঙ্গে। যার যেখানে অবস্থান তার লজ্জা এবং সম্মান সেখানেই। একজন ক্রিকেটার বা ফুটবলার সম্মান লজ্জা এবং তাদের সেখানেই, মানে ওই খেলার মাঠেই। একজন ক্রিকেটার বা ফুটবলার সম্মান লজ্জা গর্ব সব কিছুই ওই খেলার মাঠেই। দোকানে ঝিয়ের কাজ করে বলে কোনিকে ছোট চোখে দেখেছিল অমিয়া, কিন্তু ক্ষিতীশ তাকে বুঝিয়ে দেন যে সেটা তার প্রকৃত কর্মক্ষেত্র নয়। সেখানে তার সাফল্য, ব্যর্থতা, লজ্জা বা গর্বের কোনো স্থান নেই, কেননা কোনি প্রতিভাবান একজন সাঁতারু। অনুপ্রেরণা দান: তো কোনির সাফল্য বা ব্যর্থতা সাঁতারু হিসাবে জলেই সীমাবদ্ধ। সাঁতারে ব্যর্থ হলে তার লজ্জিত হওয়া উচিত, আবার সাফল্যে লাভ করলে গর্ববোধ করাও উচিত। এই কারণেই ক্ষিতীশ কোনিকে বলতে চেয়েছেন, অমিয়ার কথায় লজ্জিত না হয়ে সে যেন সাঁতারটা ভালো করে শেখে। জলের বাইরে কোনির লজ্জা বা গর্বের কোনো স্থান নেই। এরপরে আলোচনা করব 7 হেলমেটহীন বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু। এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। হেলমেটহীন বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু। তো প্রতিবেদক আফরিন নাহার। তো এখানে স্থান দিচ্ছি কলকাতা। তারিখ 30 জুন 2025। তো গতকাল সন্ধ্যাবেলায় কলকাতার বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবক প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তিনি বাইকে চড়ে যাচ্ছিলেন, কিন্তু মাথায় হেলমেট ছিল না। আচমকাই একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে যুবক রাস্তায় ছিটকে পড়েন এবং মাথার গুরুতর আঘাত পান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন। মৃত যুবকের নাম শুভজিৎ পাল, বয়স 24। তিনি দমদম অঞ্চলের বাসিন্দা ছিলেন এবং কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত লাগায় তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি বলে চিকিৎসকদের মত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে আটক করেছে এবং চালকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এই ঘটনার পর ট্রাফিক বিভাগ আবারও বাইক আরোহীদের হেলমেট পরার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ
নিচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে অদূর ভবিষ্যতে হেলমেটহীন বাইক আরোহীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের আরও একবার মনে করিয়ে দেয় হেলমেট শুধু আইন মানার বিষয় নয়, বরং নিজের জীবনের সুরক্ষার জন্য অপরিহার্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে। Thank you for watching my video.